বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন। ডাক্তার শফিকুর রহমান। প্রিয় লাকসামবাসী, আজকে যাদের কারণে এখানে দাঁড়িয়েছি, আমি সেই যুব সমাজের প্রতীক হাসনাত আব্দুল্লাহ সালেদ কাইয়ুম তাদের হাতে এই ফুলটা উপহার দিয়ে দিলাম। তাদের জন্য উৎসর্গ করলাম। জুলাই যোদ্ধাদেরকে উৎসর্গ করলাম, জুলাই শহীদদেরকে উৎসর্গ করলাম। ইনশাআল্লাহ আমরা সেই বার বহন করে চলবো। আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ। যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কুমিল্লার দুইটি আসন, লাকসাম এবং মনোহরগঞ্জ, ওইদিকে নাঙ্গলকোট এবং লালমাই, এই দুই আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে যাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় লাকসামবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আমি আমার বক্তৃতার সূচনায় সেই সমস্ত শহীদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত তৎকালীন সরকার যাদেরকে নির্মমভাবে খুন করেছে, মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ প্রশান্তি দান করুন, সবর করার তৌফিক এনায়েত করুন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। দফায় দফায় যারা হামলার শিকার হয়েছেন, তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। বিশেষভাবে যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে গায়েব করা ফেলা হয়েছে, কেউ বা ফিরে এসেছেন বছরের পর বছর আয়নাগরে থেকে দুঃসহ যাতনা ভোগ করে, আবার কেউ এখনো ফিরে আসেননি। এটা ধরে নেওয়ার আর কোনো কারণ থাকছে না। যারা ফিরে আসেননি তারা এই জগতে আছেন, এই আশাটাও নিভে গেল। 36 জুলাই বা 5 আগস্ট পট পরিবর্তনের পর যারা বেঁচে ছিলেন তারা ফিরে এসেছেন, কিন্তু যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যখন গুম হওয়া পরিবারগুলোর কাছে গিয়েছি, তখন তাদের মা বাবা, তাদের স্ত্রী, ভাই বোন, অবুঝ সন্তানেরা আমাদেরকে জিজ্ঞেস করেছে, আমাদের প্রিয়জন কি বেঁচে আছেন, আপনারা কি তার কোনো খবর জানেন? আমরা বলেছি আমাদের কাছে কোনো খবর নেই। শিশুরা অনেক সময় হাত ধরে টেনে একটা দেয়ালের পাশে নিয়ে গেছে, আপন মনে ছবি এঁকেছে, বাবার ছবি। ছবি দেখি আঙ্গুল দিয়ে বলতেছে, এ আমার বাবা। আমার বাবা কি আর কোনোদিন ফিরে আসবে? এই অবুঝ শিশুর কাছে আমাদের কোনো জবাব ছিল না। এত নিষ্ঠুর, এত নির্মম কিভাবে মানুষ হতে পারে? পট পরিবর্তনের পর সাবেক গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে। সেখানে একটা ডামি প্রতীকী আয়নাঘর বানানো হয়েছে। আমার দেখার সুযোগ হলো।
অবশ্য আমিও আয়নাগরের কাছাকাছি ছিলাম। প্রথমবার আমাকে গ্রেফতার করার পরে সে আচরণই আমার সাথে করা হয়েছিল। 11.5 মাস তাদের কবলে থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছিলেন। পরপর 3 বার এরকম স্বৈর শাসনের হাতে আমি বন্দী হয়েছিলাম। আমার কোনো আফসোস নেই, বন্দী আমি একা হই নাই, আমার লক্ষ সহকর্মীও বন্দী হয়েছিল। কাজে আমি ছিলাম মাত্র তাদের একজন। সেই আয়নাগরের প্রতীকী স্থাপনা যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে পাসপোর্ট 6 ইঞ্চির এই মানুষগুলো এখানে পা লম্বা করে তো ঘুমানোর কোনো সুযোগ ছিল না। সোজা একটা কবরের সাইজ, ওখানে পেশাব, ওখানে পায়খানা, ওখানে গোসল, ওখানে থাকা, ওখানে খাওয়া। এই মানুষগুলোর জন্য বেঁচে থাকাই ছিল একটা মহাযুদ্ধ। না হলেও ওই নির্যাতিত নিপীড়িত মায়ের সম্মানে পৌরসভা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা কি চান বাংলাদেশ আবার ফেসিবাদের আমলে চলে যাক? তাহলে 5 তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মানে না, যারা সংস্কার মানে না, যারা চরিত্র পাল্টায়নি, তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব? 13 তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য 18 কোটি মানুষ যে মুখিয়ে আছে, যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে, তাদেরকে দিয়ে কি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন নাকি? তা আওয়াজ এত ক্ষীণ কেন? ওদেরকে দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন? ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে। এ সাহস আল্লাহর মেহেরবানি জামাতে ইসলামীর আছে। দফায় দফায় জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো, সাক্ষী পাতানো, আদালত দিয়ে হত্যা করা হয়েছে। জামাত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া অনুকম্পা কামনা করে নাই। হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই। কোন চোখ রাঙ্গানিকে পরোয়া করে নাই, দেশ ছেড়েও পালায় নাই। ছিলাম, আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ থাকবো। এ দেশ আমাদের ঠিকানা, আমাদের কোনো মামা খালুর দেশ নাই, বেগম পাড়া নাই। আমাদের পাড়া একটাই, এটি আমার গর্বের বাংলাদেশ। শুধু কি তাই? হাঁচি কাশি হলেও ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য। দেশের প্রতি কোনো আস্থা নাই, অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন। তো সেই জায়গাটা গড়লেন না কেন? হাসি কাশির চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় কেন? কেন এই দেশের উপরে আস্থা নাই? হ্যাঁ, এই দেশটা হচ্ছে আপনাদের টাকা মানানোর মেশিন। জনগণের টাকা হাতিয়ে নেবেন, লুণ্ঠন করবেন, ব্যাংক ডাকাতি করবেন, শেয়ার বাজার লুণ্ঠন করবেন, তারপরে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেবেন। নিজের ছেলে মেয়েকে বিদেশের মাটিতে লেখাপড়া করাবেন। এখন তো বিয়ে শাদিও অন্য জাতির সাথে হচ্ছে, আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, যে বাংলাদেশের কোনো মেয়ে এবং ছেলে আপনাদের পছন্দ হয় না। বড় ভালোবাসেন দেশটাকে, নিজে পড়ে আছেন ইনকাম জেনারেশনের জন্য অবৈধভাবে। আপনি আসল দেশপ্রেমিক। দেশপ্রেমিকের অভিনয় আমরা এই ভণ্ডামি আর দেখতে চাই না।
দেশপ্রেমিক হলে সকল কাজে দেশপ্রেমের পরিচয় বাস্তবে দিতে হবে, মুখে নয়। মুখের কথা জনগণ এখন আর বিশ্বাস করে না অনেকের। যারা বাস্তবে প্রমাণ করেছে মরণে জীবনে সুখে এবং দুঃখে দেশ এবং জনগণের পাশে আছে, ইনশাআল্লাহ জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে। আজকে বাংলাদেশের সর্বত্র ন্যায় এবং ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী, চাঁদাবাজ বিরোধী, দুর্নীতিবাজ বিরোধী, মামলাবাজ বিরোধী একটা সমাজ বিনির্মাণের জন্য জনগণ আজ একাট্টা হয়েছে। জায়গায় জায়গায় গণজোয়ার শুরু হয়েছে, দেখে অনেকে দিশাহারা। এখন আমার মারেও বেইজ্জত করে, মায়ের গায়েও বেদিশা হয়ে হাত দেয়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। মাদের গায়ে হাত দিবেন, ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না। মা তো আপনারও আছে, আগে আপনার মাকে সম্মান করুন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনি সম্মান করতে পারবেন। যে নিজের মাকে সম্মান করতে পারে সে দেশের প্রত্যেকটা মাকে সম্মান করতে জানে। আর যে নিজের মাকে সম্মান করার শিক্ষা পায়নি সেই কেবল আমার মায়ের গায়ে হাত দিতে পারে। সম্মানিত ভাইরা, মাথা গরম হওয়ার কারণ আছে। অবশ্য মাঘ মাস, এখন আরো শীত থাকার কথা ছিল, তাই না? শীত একটু কম, তারপরেও তো মিষ্টি মিষ্টি শীত আছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করি, মাঘ মাসেই যদি মাথার ছান্দি এত গরম হয়, চৈত্র মাসে তোমাদের ছান্দিটা কেমন হবে? এটি গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে নিজের কর্মসূচি, বক্তব্য, পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ শুনবে, বিশ্বাস করবে কি করবে না, এটা জনগণের অধিকার। অন্যের কথা শুনতে হবে যেমন নিজের কথা আপনার বলার অধিকার আছে। আপনাকে কেউ চাপা দিবে না, বাধ্য করবে না, ভোট তাকে দিতে হবে, তাহলে আপনি অন্যকে বাধা দেন কেন? গণতন্ত্রের গালবোরা বুলিয়া উড়াবেন, আবার ফেসিবাদী কায়দার আচরণ করবেন, এই দুইটা একসাথে যায় না। মাশাআল্লাহ, ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড, তাই না? কোনো জায়গায় তার মূল্য 2000, কোনো জায়গায় 7000, কোনো জায়গায় 20,000। আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা 50 লক্ষ দিব, আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা 50 কোটি দেব। আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে, বাবার হাতে না। কি চমৎকার! এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন? সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে। গরম হওয়ার কারণ হলো মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না, আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই। আমরা বিশ্বাস করি দাড়িপাল্লা এবং তার সঙ্গীরা এই নিরাপত্তা দিতে পারবে। এইটাই মাদের অপরাধ। ওই যে আমি বলি না, এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও, সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আগামীতে আপনি কোন ধরনের সরকার চান, কাকে চান? তিনি সংক্ষেপে বলেছেন জামাত। বলছে আশ্চর্য, আপনি জামাতকে চান? বলে হ্যাঁ আমি চাই। বলছে জামাত হলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। বলে পরবো না। জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাতে হবে। বলে যে হ্যাঁ পাল্টাবো। তাহলে আপনি জামাতকে চাচ্ছেন কেন বলেন তো? এই বোনটি উত্তর দিয়েছে জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে। এরপরে তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে জামাতের কোন কাজটি আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। এই যে মায়েরা তাদের নিরাপত্তার জন্যে, সম্মানের জন্যে, আস্থার জন্যে আজকে 11 যদিও নির্বাচনী অক্ষকে বাছাই করে নিছে, এতেই তাদের গায়ে এবং কলিজায় আগুন ধরে গেছে। মনে রাখবেন, গায়ের উপর চাবুক মারতে পারবেন, কিন্তু মনের উপরে কোনো চাবুক চলবে না। মনে রাখবেন, যে মায়ের দামাল সন্তানেরা 24-এ জগদ্দল পাথর হিমালয় সমান ফেসিবাদকে তাড়িয়েছে, সেই সন্তানেরা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। আগামীতে
জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন, এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না। সুতরাং নিজের ছাড়া কারো ভোটের দিকে হাত বাড়াবেন না। সে স্লোগান অচল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব না, এই দিন এখন আর নাই। এখন আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার যারে পছন্দ আমি দেব, তোমার যারে পছন্দ তারে দাও। এর নাম হচ্ছে ডেমোক্রেসি, এর নাম হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সেটা দেখতে চাই, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা তার ব্যতিক্রম দেখছি। যৌবনের তারুণ্যের শক্তি নিয়ে হাসনাত আব্দুল্লাহ অনেক কথাই ব্যাপারে বলেছে, আমি আর রিপিট করতে যাচ্ছি না। আমি সবাইকে বলবো, এ দেশটা সবার, শুধু আমার একার নয়। সাধারণ মানুষ, প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আছেন, আমরা বিশ্বাস করি দেশ আমাদের সবার। সবার দায় আছে, সবার সম্মিলিত প্রয়াসেই আমরা একটা সভ্য দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। এই দেশকে এখনো সভ্য বলা যাবে না। যেই দেশে মাঠে ঘাটে পড়তে প্রান্তরে সর্বত্র চাঁদাবাজি হয়, এটা কখনো সভ্য দেশ হতে পারে না। আমাদের অঙ্গীকার, আমরা চাঁদাবাজদেরকে সাহায্য করব। আপনারা বলবেন আশ্চর্য, আপনারা কি আরো চাঁদা বাড়াইয়া দিয়ে সাহায্য করবেন? না, আমরা তাদেরকে আহ্বান জানাই, তোমরাও আমাদের সন্তান, চাঁদাবাজি ছেড়ে দাও। তোমাদের যদি খাদ্যের অভাব হয়, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন, আমরা ভাগাভাগি করে খাবো, তবু হারামের দিকে হাত বাড়াইও না। চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না। রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি, সবার ঘুম হারাম। এদের কারণে মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো। তওবা করে এখান থেকে বের হয়ে আসো, আমরা তোমাদেরকে বুকে টেনে নেব। এরপরে আমরা কি করব? তোমাদেরকে শিক্ষিত প্রশিক্ষিত করে আমরা তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ, আমরা তোমাদেরকে কোনো বেকার ভাতা দিব না। বেকার ভাতা দিয়ে আমরা তোমাদেরকে অসম্মান করতে চাই না। আমাদের যুবকেরা যারা লড়াই করে জীবন দিতে জানে অধিকারের জন্য, তারা বেকার ভাতার জন্য লড়াই করে নাই। তারা করেছে লড়াই তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার জন্যে। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, ভাই ও বোনেরা, তোমাদের হাতকে এই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই দিন তোমাদের হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব। তখন সবাই মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলবা, আমি বাংলাদেশ। আমাকে এই বাংলাদেশ অনেক কিছু দিয়েছে, এখন আমার প্রিয় দেশকে আমি দিতে চাই। আমি বেকার ভাতা খেতে চাই না। সম্মানী বন্ধুগণ, এই দেশটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। আমরা মিলেমিশে ফুলের বাগানের মতো এই দেশটাকে গড়ব ইনশাআল্লাহ। সকল ধর্মের মানুষ তার সকল প্রাপ্য অধিকার পাবে, তার জন্য তার লড়াই করার দরকার পড়বে না। কারণ আমরা সমাজে সুবিচার কায়েম করব। যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে। দেশ সরকার দেখবে না তিনি কোন দলের কিংবা কোন ধর্মের, দেখবে তিনি যোগ্য কিনা আর তার মাঝে দেশপ্রেম আছে কিনা। এনাফ, এনাফ ইজ এনাফ, আর কিচ্ছু লাগে না। তিনি কাজ পাবেন, তিনি সম্মানের সাথে জীবনযাপন করবেন। সরকারি কর্মচারী, তাদেরকে বিভিন্ন স্তরে যে বেতন দেওয়া হয়, এইটা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন। এই জন্যেই তারা অনেকে বাধ্য হয়ে ইলিগেল ইনকাম করেন, আর অনেকে লোভবশত, নেশাবশত করেন। আমরা তাদের জন্য ইনশাআল্লাহ সম্মানের বেতন স্কেল তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। তারা ইজ্জতের সাথে স্ত্রী, সন্তান, পুত্র, মা নিয়ে, বাবা নিয়ে তারা বসবাস করতে পারবেন। প্রশান্তির সাথে দেশকে, জাতিকে তারা সেবা দিবেন ইনশাআল্লাহ। ভয় দেখায় অনেকে, এরা ক্ষমতায় আসলে সব তোমাদের হাত কেটে ফেলবে। আরে হাত সবগুলা কেটে ফেলবে, দেশ গড়বে কে? হাত সবগুলাকে আরো শক্তিশালী করা হবে ইনশাআল্লাহ। সুস্থ সবল জাতি আমরা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করেছি। শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায়, গর্ভবতী মা
পরবর্তীতে তার সন্তান 5 বছর পর্যন্ত তাদের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সচ্ছল কোনো পরিবার যদি না নিতে চায় তাদেরকে আমরা ধন্যবাদ দেব, নিজ খরচে যদি তারা চলতে চায়, কিন্তু এটি তাদের অধিকার। আবার দেশকে জাতিকে দিতে দিতে বয়সের শেষ প্রান্তে গিয়ে অনেকে দুঃখে দুঃখে মরে একটুখানি সুচিকিৎসার অভাবে। আমরা ঘোষণা দিয়েছি রিটায়ারমেন্ট এইজের পরে এই বয়সের যারা থাকবেন তাদের দায়িত্ব দেশ এবং রাষ্ট্র নেবে ইনশাআল্লাহ। তবে সব দায়িত্ব এই ক্ষেত্রেও যারা সচ্ছল তারা না নিলে অভিনন্দন পাবেন, আর যাদের প্রয়োজন আছে তাদের পাওনাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব কিছু। তাহলে কিভাবে হবে? হবে প্রত্যেক জেলায় কমপক্ষে একটা মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে, যেখানে কমপক্ষে 500 শয্যা থাকবে, আধুনিক সকল সরঞ্জাম এবং ফ্যাসিলিটি থাকবে। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে, আল্লাহ তাআলা যদি বিইজনিল্লাহ আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলাখণ্ডে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করব, যেখানে মানুষ ন্যায্য মূল্যে সেখান থেকে স্বাস্থ্যসেবা পাবেন মানসম্মত। রাজধানীর দিকে হন্যে হয়ে ছুটতে হবে না সেদিন। যার ছুটার সামর্থ্য নাই তাকে মরতে হবে না নিজের ঘরে। ইনশাআল্লাহ তারা মিনিমাম চিকিৎসা পাবেন, ম্যাক্সিমাম চিকিৎসাও পাবেন। এই দুইটাই আমরা নিশ্চিত করার চিন্তা করছি। আপনারা দোয়া করবেন। লাকসামের যে দাবিগুলো করা হয়েছে এটা মূলত একটা বিভাগ এবং জেলার দাবি। তো অনেক দাবি আপনাদের আছে, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। আমরা যখন লেখাপড়া করতাম মেডিকেল কলেজে, তখন এই লাকসামের আমার 2 জন বন্ধু ছিল, জানি না এখন কোথায় আছে। এক হাকিম সাহেবের এক ছেলে ছিল, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমার রুমমেট ডাক্তার রুহুল আমিন। সে 8 দিন মেডিকেল কলেজে ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না। তো আমরা তাদের কাছ থেকে শুনতাম কত লাকসাম, কত বাতি। এটা ছিল লাকসামের পরিচয়। কারণ লাকসাম জংশনকে কেন্দ্র করে আলো ঝলমল ছিল এই এলাকাটা। এখন সেই জংশন নিজেই অন্ধকার। দাবির মধ্যে এটা নাই। যেহেতু ওই সময় শুনেছি একটা মায়ার জায়গা এটার জন্য আছে, ইনশাআল্লাহ এই জংশনকে আধুনিক করে সবার জন্য উপযোগী এবং উপভোগ্য একটা জংশন হিসাবে আমরা গড়ে তুলব। আর বাকি দাবি তো আছে, দোয়া করবেন ন্যায্যতার ভিত্তিতে আপনাদের পাওনা যেন আপনাদের ঘরে আমরা পৌঁছে দিতে পাই। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আমি সবার কাছে দোয়া আছে। এখন 2 জন প্রার্থী যাদেরকে 11 দলের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা পেশ করছি, যাদের স্কন্ধে আমরা আশা করি যে দায়িত্ব অর্পিত হবে, মহান আল্লাহ তাআলাকে ভয় করে মাটি এবং মানুষকে ভালোবেসে তারা সেই দায়িত্ব পালন করবেন, জনগণের আস্থার মর্যাদা দিবেন। আমরা আশাবাদী জনগণ তাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ। এবার আমি লাকসাম এবং মনোহরগঞ্জের এই এলাকা নিয়ে গঠিত, এটা কুমিল্লা কত জানি, কুমিল্লা 9 আসনের আমাদের মনোনীত প্রার্থী, 11 দলের মনোনীত প্রার্থী জনাব ডক্টর সৈয়দ সরওয়ার সিদ্দিকের হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। কি তুলে দিলাম? কি তুলে দিলাম? প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে। এখন থেকে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। বিজয় নিয়ে করে ফিরবেন ইনশাআল্লাহ। এবার লাকসাম 8 নাকি এটা 10? আলহামদুলিল্লাহ। আসো জুড়ে ধরো, জাতির দায়িত্ব নিতে হবে আলতো হাতে নয়, মজবুত হাতে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা কুমিল্লা 10 আসন, লালমাই এবং নাঙ্গলকোট, এই আসনে আমরা প্রার্থী হিসাবে দিয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, আপনজন ভাই ইয়াসিন আরাফাত। তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে। এখন থেকে
12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান। আমরা বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইয়েরা, ভোট তো দিবেন দাঁড়িপাল্লায়, গণভোটে কি করবেন? গণভোটে কি করবেন? গণভোটে কি করবেন? গোলামি না আজাদি, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত ভাইয়েরা,